ম্যাডাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ইনশাল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? জি ম্যাডাম, ভালো আছি। তোমাকে বেশ ভালো লাগছে, তোমার ড্রেসটা খুবই সুন্দর। তবে ম্যাডাম সত্যি কথা বলতে আপনাকে সবসময় সুন্দর লাগে, কারণ এতে বাংলা চলচ্চিত্রের যারা দেখে এবং সব দর্শকই কিন্তু আপনাকে একটা উপাধি দিয়েছে, এভারগ্রিন নায়িকা রোজিনা, চিরসবুজ। ম্যাডাম, আপনার মুখ থেকে চলচ্চিত্রের অনেক কথা শুনি, আজ একটু আপনার সফলতা, কারণ আপনি আজ যে রোজিনা হয়েছেন এর পিছনে এই রোজিনা হয়ে আসতে গেলে আপনাকে কতটা পরিশ্রম করতে হয়েছে, বা আপনার এই যে সফলতার একটু গল্প আমরা একটু শুনবো। সফলতা এখানে আসতে হলে কিন্তু আজকে আমি একদিনে কিন্তু রোজিনা হতে পারিনি। প্রথমত আমার স্বপ্ন ছিল, একদম যখন আমি বুঝতে শিখেছি তখনই কিন্তু স্বপ্ন ছিল আমি অভিনয় করব। নায়িকা শব্দটা তখন বুঝতে পারিনি, কারণ আমার দেশ হলো রাজবাড়ি, কলন্দ। কলন্দ আমার নানার বাড়ি, রাজবাড়ি আমার বাবার বাড়ি। রাজবাড়িতে একটি হল ছিল তখনকার যুগে, হলটির নাম ছিল চিত্রা হল। তো হলের থেকে বেশি দূরে ছিল না আমাদের বাড়ি, রাজবাড়ি। আমি যখন বুঝতে শিখেছি তখন কিন্তু হলে গিয়ে ছবি দেখতাম। সেটাও হলো কি, আমার মায়ের সাথে না, তখন আমার মা মাঝে মাঝে ছবি দেখতো। তখন বোধহয় আপনার কলকাতার বাংলা ছবি বোধহয় চলতো, উত্তম কুমার, সুচিত্রা সেনের। আমার মা খুব ভক্ত ছিল, আর আমাদের দেশেরও ছবি চলতো। কারণ মা কখনো আমাকে নিত না, আমার ভাই বোনদেরকে নিত না। তো কেউ ছোটো ছিলাম, বলতো না ওদের এখন বয়স হয়নি ছবি দেখা। কিন্তু আমার যারা বান্ধবীরা ছিল দুই তিনজন, ওদের সাথে ঘুরে যেতাম। কারণ এক দুই তিনজন বান্ধবী আমরা একসাথে স্কুলে যেতাম। ওই যখনই ছবি দেখতে যেতাম, তার আগে বোধহয় রবিবারে ছবি রিলিজ হতো, রবিবারে। তো যখন স্কুলে যেতাম তার রাস্তা দিয়ে আপনার সাইকেল রিক্সার পিছনে ব্যানার থাকতো, আর মাইকিং হচ্ছে যে অমুক ছবি আসছে, অমুক হিরোইন, অমুকের অভিনেতা অভিনেত্রী। তা তখন এই বান্ধবীরা একসাথে বলতাম যে আমরা কিন্তু আজকে বা কালকে ছবিটা দেখবো। তো ওই প্ল্যান করেই কিন্তু বেশ স্কুল থেকে আসলাম। তারপরে এই গবেষণাটা চলছে কালকে কখন কোন মুহূর্তে কীভাবে যাওয়া যাবে, কারণ মাকে তো বলা যাবে না। ওদেরও তাই, ওদের মা বা বাবা পছন্দ করতো না। তখন প্ল্যান করতাম যে আমার মাকে আমি বলতাম যে মা আজকে কিন্তু আমি, আমার এক বান্ধবীর নাম ছিল বকুল, ওর সাথে আমার খুবই ঘনিষ্ঠতা ছিল। তারপর একজন নাম ছিল ছায়া। তো বলতাম আজকে বকুলদের বাড়িতে ঘুমাবো। এরকম হয় কি, পাশাপাশি তো একই উঠান কিন্তু এক ছিল। যে এখন যেমন মনে করো যে আমাদের বাড়ি তারপর একটা পাঁচিল বা ওয়াল, এটা কিন্তু তখন ছিল না। একই উঠান, একবার লম্বা, মনে করেন যে বাড়ি ঘর আর কি। তো বলতো ঠিক আছে, মা তো জানতো যে ওরা একই বয়সের, অসুবিধাটা কোথায়। তখন ওদেরও মাকে বলতো যে মা আমরা কিন্তু ওই বাসায় ওদের ঘরেতে ঘুমাবো। তা দুই তিনজন মনে করে আমরা এরকম জোর করে মিথ্যা কথা বলতাম, ঘুমাতাম একই জায়গায়। তো একই হয়তো বকুলের বাড়ি বা মাতুরিদের বাড়ি বা সামথিং এরকম। তো কী করতাম, যখন আমাদের বাড়ির পাশেই ছিল মসজিদ ছিল আর কি। তো মসজিদে যখন মাগরিবের আজান দিত, মাগরিবের আজানের পরেই আপনার সন্ধ্যার শোটা শুরু হতো। এগুলো আগে থেকেই জেনে নিয়েছি, নিতাম আর কি। তো পরে যখন মাগরিবের আজান হয়ে যেত তখন আমরা করতাম কি, যেতাম ছবি দেখার জন্য। হ্যাঁ, ছবি দেখার পয়সা কোথায় পেতাম? ওই স্কুলের যে দিত না 8 আনা 4 আনা, ওটা কিন্তু আপনারা এই তিলা খাজা আর বাতাসা বা ওরকম কোনো কিছু খেতাম না। হ্যাঁ, ওইটা রেখে দিতাম। আমরা তখন টিকিটও কোথায় এরকম 8 আনা, মানে সর্বনিম্ন বোধহয় 8 আনা ওরকমই ছিল আর কি। জি জি। তো ছবি দেখতে যেতাম, হয়তো দেখা গেল আমরা 4 জন বান্ধবী 2 জন গেছি আর 2 জন যাওয়া হয়নি। তো তারপরের দিন কি করবো, তারপরের দিন স্কুলে যাচ্ছি, গেলাম, স্কুলে না গিয়ে এতগুলো গাছের নিচে বসে তখন ওই যে 2 বান্ধবী যে ছবি দেখতে যায় নাই, এই গল্প করছি, এইটা মানে শুরু থেকে এই হয়েছে, এই হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। তো তখন আপনার ম্যাডাম কবরী, শাবানা, ওনাদের ছবিই কিন্তু আমি বেশি দেখেছি। যেমন 7 ভাই চাম্পা, অনেকগুলো কুকুর। আবার মনে পড়ে তখনই বোধহয় আমি তখন বেশ ভালো বুঝি তখন, যতগুলো কুকুর হয়েছে, মানুষের পেট থেকে কুকুর হয় কিনা, এই হয় কিনা, সেই হয় কিনা, এইগুলো আলাপ আলোচনা করতাম।
কারণ আমি দুজনকে ছাড়া দুজনকে তো জানতে হবে। তো এটা ধরেন ওই দিন হয়তো দেখা গেল তোমার আমি স্কুলে যাইনি, আমরা হলাম 4 বোন, আমার পরে হলো 3 জন। তো আমি আমার আরও 2 বোন একসাথে স্কুলে যেতাম। তো ওরা 2 জন চলে গেছে, কিন্তু আমি যাইনি। যে বান্ধবীর সাথে সেই গত রাত্রে যে ছবি দেখেছি ওগুলো নিয়ে আলাপ করছি। পরে আমাদের বিকেলবেলা একটা পণ্ডিত আসতো আর কি, উনি হিন্দু ছিলেন, একটু বয়োজ্যেষ্ঠ। তো উনি আমাদেরকে আপনার প্রাইভেট পড়াতেন। তো উনি আসতেন যখন সন্ধ্যায়, এসে আমার 2 বোন বসছি পড়তে, আমিও বসছি, কিন্তু বাট আমি তো স্কুলে যাইনি, স্কুল তো পড়াই নাই, আমার দেখি কি পড়া দিয়েছে। আচ্ছা তো আচ্ছা। তখন উনি বলতেন যে কি আমার নাম তো রেনু, রেনু বলে ডাকতো, রেনু দেখ আজকে স্কুলে তো কে পড়াবে, আমি তো জানি বই পড়ি না। তখন আমার মাকে ডাকতো, তো আমরা বারান্দার মধ্যে বসছি পড়তে, আমার মা রান্না করে, তো চিৎকার করতো, রেনুর মা তোমার মেয়ে স্কুলে জানে দেখো। আমার মা ওই ক্ষেত্রে মারেন মারেন, তোমার বেদ থাকতো আর কি, আর হাত পাততে হতো আর মারেন। এই ধরনের আর কি, এভাবেই কিন্তু আমার এই চলচ্চিত্রের আসার কাহিনী, এভাবেই কিন্তু আমি উদ্বুদ্ধ হয়েছি এই ছবি দেখে দেখে। তারপরে এই চলচ্চিত্রের যখনই এটাও আবার একটু বলি যে আমরা কিন্তু ছোটোবেলা থেকে আমার মা বাবার সাথে আমরা ঢাকায় আসতাম। আমার বাবা বিজনেস করতেন ঢাকার একজন ভদ্রলোকের সাথে, খুবই ঘনিষ্ঠ ছিল, তাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। আজিমপুর তারা পুরোই ঢাকায় ছিলেন, ওনারাও মাঝে মাঝে যেতেন, ওনার ছেলে ছিল একজন, উনিও যেতেন। তো ওনার ছেলে ওনার নাম আলিজান, আলী ভাইয়া এখন আমাদের মাঝে নাই, উনি মারা গেছেন, ওনার কথা না বললেই নয়। ওনার সঙ্গে আরও 2 বন্ধু ছিল, মাহমুদ, সেও আমাকে ওই সময় অনেক হেল্প করেছে। এরপরে এক বন্ধু ছিল, তো ওটা পরে আসি আর কি। তো আলী ভাই আমাদের বাড়িতে যেতেন মাঝে মাঝে। তো উনি আপনার চলচ্চিত্রের অনেকের সাথে তার পরিচয় ছিল, কাজও করতে বোধহয় টুকটাক। তারপর ওনাদের এলাকায় নাটক করতেন, এখন হয় কিনা আমি জানি না। আপনার ওই সময় কিন্তু পুরনো ঢাকা এলাকাবাসী কিন্তু ওদের কি ক্লাব থাকতো, ওই এলাকাবাসী সব ইয়াঙ্গার ছেলেরা মিলে আপনার বাৎসরিক নাটক করতো, মঞ্চ নাটকগুলো হতো আর মঞ্চ কি। নাটক করতো। তো উনি যখন যেত দেশের বাড়িতে, এই আলী ভাইকে ধরতাম, আলী ভাই আজকে কিছু আপনি বলেন না, কি কি ছবিতে কাজ করেছেন, কি ছবি ঢাকাতে চলছে, এরকম ব্যাপার, একটা অন্যরকম উৎসাহ থাকতো ভিতরে। হ্যাঁ এটা থাকতো। নাই দেখেছি আমাকে কার সঙ্গে পরিচয় আছে, এটা সেটা। তো আমি বলতাম, আলী ভাই আমি না এই সাবানা হবো, কবরই হবো, এরকম বলতাম। তো বলতো যে না না খালামা তোকে যেতে দিবে না। আমার মা যখন শুনতো আর আমাকে একদম বকাবকি করতো। আছে, আমার পিছু পিছু দৌড়াইতাম, আমি দৌড়াইতাম। আমার মা কখনোই চাইতো না যে আমি চলচ্চিত্রে আসি, কারণ আমার জানা মতে যে আমার পূর্বপুরুষ কেউ এই চলচ্চিত্রে বা সংস্কৃতি অঙ্গনের সাথে জড়িত ছিল, বা আমার জানার মতে মনে হয়। তো যাই হোক, এগুলো আলী ভাই যখন যেত শুনতাম, বা যখন ঢাকায় আসতাম আমার মা বাবার সাথে, ওদের বাসাতেই উঠতাম, শুনতাম। আমাদের যে বাড়ির পাশেই ছিলেন ওনাদের বাড়ি, ওনার নামটা এই মুহূর্তে মনে নাই আর কি। তো চাচা বলে ডাকতাম আর কি। উনিও হলো ওই হলের অপারেটর ছিল, উনিও ঢাকায় আসতেন, তখন তো 35 ছিল, ছবি নিয়ে যেতেন, চালাতেন। তো আমি মাঝে মাঝে যেতাম, চাচা আমি পর্দার মধ্যে মধ্যে ওনারা থাকে, বুঝছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমিও ওনাদের সাথে দেখা করতে চাই, পর্দার মধ্যে যারা অভিনয় করছে আর কি, যে ছবি মানে পর্দাতে দেখা যাচ্ছে, আমি পর্দার মধ্যে বোধহয় সত্যিকার মানুষ সেভাবে অভিনয় করে। যেমন আমি নাটক দেখেছি, যার জন্য মঞ্চের নাটক ওইভাবে মনে করছি। তখন চাচাকে বলতো আমি ওনাদের সাথে একটু কথা বলতে চাই, দেখা করতে চাই। তখন সেবার দূর পাকবে মানে ওনারা তো ছবি করছে ঢাকাতে বা অন্য অন্য জায়গায়, শুটিং করার পরে এটা অনেক প্রসেসিং হয়, তারপরে এটা মানে হলে আসে, হলে দেখানো হয়। ওই যে দেখিস না আমাদের দেশে আবার একটাই তখন হল ছিল, নিচে হলো ছেলেদের, ওপরে হলো মেয়েদেরও নিচে ছিল পর্দা টাঙানো, মানে খুব ছিল, মধ্যে হয়তো হাজব্যান্ড ওয়াইফ আছে না, নতুন বিয়ে হয়েছে তারা দেখতো আর কি, তখন পর্দা থাকতো, এই ছবি শুরু হতো তখন পর্দাটা সরিয়ে দিত, এটা নিচে, আর পুরোটাই হলো ছেলেদের বসার জায়গা, আর উপরে সব মেয়েদের। তো
তোরা যেখানে বসিস উপর দিয়ে যে একটা রে বের হয় পর্দার মধ্যে পড়ে, ওইটা পর্দার মধ্যে পড়লে তখন ওই ছবি মানে দেখা যায় আর কি। তো এটা যে কার্বন কি জন্য থাকে যেটা লাগাতে হয়, যাই হোক ওনারা তখন বললেন। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, তো এইভাবেই পরে আমার নানা বাড়ি, আমি আবার তখন বলন্দ আমার নানা বাড়ি। আচ্ছা, আমি হলাম বড় নাতি, আর পরপরেই কিন্তু আমার 3 বোন। অনেক ছোটবেলা থেকে আমার নানা নানি কিন্তু আমাকে নিয়ে আসতো, নিয়ে রাখতো তাদের কাছে। তো এই সুবাদে কিন্তু মানে বেশি থাকাটা হয়েছিল আমার নানার বাড়ি, নানার সাথে, নানার সাথে। আমি একটা সময় আমি একা আসতে পারতাম রাজবাড়ি থেকে। রাজবাড়িতে আমাদের ট্রেন স্টেশন থেকে কিন্তু আমাদের বাড়ি বেশি দূরে ছিল না, মানে হয়তো 10-15 মিনিট লাগতো স্টেশনে আসতে। আর স্টেশনে আসলে যে ট্রেনটা বলন্দ আসবে, বলন্দ বেশিক্ষণ লাগতো না, আপনার বোধহয় আধা ঘন্টা লাগতো বোধহয় ট্রেনে, বা 40 মিনিট এরকম। মাঝখানে শুধু একটাই আপনার ছিল, স্টেশন ছিল, ওটা হলো পাচুরিয়া। পাচুরিয়া ছিল, ওইখানে শুধু থামতো আধা ঘন্টা, আবার চলে যেত। আর বলন্দ স্টেশনের কাছাকাছি কিন্তু আমার নানা বাড়ি, বেশি দূরে না, এখনো তো তাই। হ্যাঁ, তো যার জন্য হতো কি, মা যদি একটু বকাবকি করলো আর আমি একদম চলে আসতাম স্টেশনে, এসেই নানি বাড়ি চলে আসতেন। নানি বাড়ি চলে আসতাম। আচ্ছা আচ্ছা, এইভাবে মাঝে মাঝে হয়েছে আমার। আর আমার মার বকাবকি বেশি আমি খেয়েছি আমার অন্য অন্য বোনের চেয়ে। কারণটা হলো আমার মা মানে শাসিত ছিলেন, এমন যে এই শাসিত বলতে হচ্ছে এই জন্য, আজকাল কিন্তু সে যদি এই শাসনটা না করতেন, ফিল্মে আসি আর যেটাই হই না কেন, কিন্তু আমার মনে হয় না যে এতটা সভ্যতা ভব্যতা ভালো। আমি নিজেকে নিয়ন্ত্রিত ভাবে রাখা, যে আমার মায়ের জন্যই কিন্তু এটা হয়েছে। সে সবসময় কিন্তু খুব ডিসিপ্লিন মেনে চলতেন, চলতে বলতেন। যেমন ধরেন আমাদের বাড়িতে পুকুর ছিল, কিন্তু পাশের বাড়ি যে পুকুর আছে এখানে মাছ মারছে, দাঁড়িয়েছি কেন দাঁড়াবো, এটা নিয়ে বকাবকি। আমাদের বাড়িতে কিন্তু আম গাছ, কাঁঠাল গাছ, সব গাছই ছিল, কিন্তু তারপরে দেখা গেলো পাশের কোনো বাগানে গেছি বান্ধবীদের সাথে, ওটাকে নিয়েও দেখা গেল কেন গেছি, মানে খুঁটিনাটি নিয়ে, মানে সোজা কথা পড়াশোনা করো, স্কুলে যাও, বাড়িতে থাকো, বাড়িতে তোমার বাড়ির কাজ করো। মেয়েরা তো বাড়ির কাজ করবে, তোমার ঘর ঝাড়ু দিবে, আর রান্না বান্নার কাজে মাকে হেল্প করবে, মানে আছে না এগুলো মেয়েদের, যেটা মেয়েদের জন্য প্রযোজ্য আর কি, রান্না শিখবে, এগুলোতে আমার মা করবে। যার জন্য ওই তার বাইরের কোনো মতামতের কোনো কাজ করলে সে রেগে যেত আর কি, আর আমি বেশি মার খেতাম। তো যাই হোক, তা আমি জানি যে আমার মা কখনোই এই চলচ্চিত্রে আসতে দিলেন না। তো আমার মা একদিন খুব বকাবকি করেছে, আমি আমার নানা বাড়ি চলে এসেছি। আসার পরে আমার নানা বাড়ি থেকে আবার ফেরিঘাটটা কিন্তু বেশি দূরে ছিল না, তখন তো পদ্মা নদী এত বড় স্টেশনের কাছেই ছিল। তো সকালবেলা 9-10টার দিকে এই আমার নানা বাড়ি থেকে ঘাটের দিকে আসছি, তখন আমি বেশি ফ্রক পরি, মানে অবশ্যই সালোয়ার কামিজই পরি। তো তখন দেখি ওই চাচা, যে ওই যে অপারেটর আলী, নালি ভাই, তো যে আপনার ঢাকা থেকে ছবি নিয়ে চালায়, হলে চালাতো, হলের যে অপারেটর, আমাদের বাড়ির পাশেই, রাজবাড়ি যে বাড়িতে পাশে, দেখি ওনাকে। তো উনি আমাকে দেখবে, তুই এখানে কেন দেয়, আমাকে না নানা বাড়িতে আসছি, তা আপনি কই যান, ঢাকায়, তো আমি যাবো, তো তুই কই যাবি? হ্যাঁ, বললাম না আমি ঢাকাতে যাবো, আলী ভাইয়ের বাড়িতে যাবো, আলী ভাইয়ের বাসায় যাবো। তো তোর মা কি জানে? তাকে হ্যাঁ জানে। বলছি আমি যে না আমি যাবো, তো তুই আপনি যখন যাচ্ছেনই তারা আমাকে নিয়ে চলো। উনি অত কিছু বুঝিয়ে দেয়, আমি ফেরিতে উঠেছি, উঠে তখন কিন্তু আরিচা ছিল ফেরিঘাট। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আরিচা ছিল। আর এই ঢাকা আসতে যতগুলো ব্রিজ, ছোট বড়, তখন কিন্তু তৈরি করছিল। আমি মনে হয় ফেরিতে উঠলাম, হয়তো মনে হচ্ছে আর 10টা 10:30 এরকম। সেই ঢাকায় পৌঁছালাম বোধহয় রাত্রে 11টা-12টায়। এতক্ষণ টাইম লাগতো, কারণ একটু পরপরই তোমার ফেরি পার হতো, কারণ মানে এসব যতগুলো এখন যে ব্রিজ কিন্তু তৈরি করছিল, যার জন্য অনেক। আর একটাই তো রাস্তা ছিল ওদিকে তোমার, যে খুলনা, তারপরে তোমার কি বল যশোরের ওই বেলগ্রেড, তো আপনার দক্ষিণাঞ্চলে যা ছিল, দক্ষিণাঞ্চলে যে যাওয়া আসার রাস্তা, কিন্তু বাস ট্রাকের সব একটাই রাস্তা।
তো হয়তো পাবনার দিক দিয়ে যাই না, গেছে তো অবশ্যই ওই দিক দিয়ে, কিন্তু বাট এই দিকে যেতে হলে আপনার ওই রাস্তাটাই দৌলতদিয়া পাটুরিয়াটাই হচ্ছে মেন ছিল। দৌলতদিয়া পাটুরিয়া, হ্যাঁ, আরিচা আরিচা। হ্যাঁ, তো মানে যত আপনার ট্রাক বাস এত জ্যাম জট, তো যার জন্য হয় কি সেই রাজবাড়ী গলন্দ থেকে ঢাকায় আসতে হলো অনেক টাইম লাগতো। তখন জায়গায় এসে পৌঁছলাম আলী ভাইদের বাড়িতেই। তারপর খালাম্মা বাবা খুব ওনার সাথে আসছি, তো সবসময় তো আমার মার সাথে আসি, বাবার সাথে আসি। যাই হোক, উনি বললো, চাচাও বললো যে না, ও বললো যে ওর মা জানে এই জন্য নিয়ে আসছি। তারপর উনি ওনার যাদের কাছ থেকে ছবি নেয় উনি চলে গেলেন, তারপরের দিনের মধ্যে চলে গেছে আর কি। তারপর আবার দেখা হয়নি। পরে একদিন 2 দিন পরে জানতে পেরেছি, কারণ আমার মা তো জানায় যে আমি নানি নানা বাড়ি। বাড়ি। যখন 1 দিন 2 দিন পরে জানতে পারলো যে আমার নানা বাড়িতে আমি নাই, তখন তো মনে করে আমার মামা তখন বেঁচে ছিল, আমার নানা, মামা, নানি, আমার মা, মানে একদম পেরেশান হয়ে গেছে যে আমি কোথায়। সবাই একটা টেনশন না, একটা মেয়ে মনে করেন সবে সাবালিকা, মানে মেয়েটা তার কোথায়, সে একদম কি বলবো যে আমি পরে শুনেছি যে তারা যে পেরেশানিটাতে করেছে। তখন 2 দিন পরে যখন এই চাচা আবার গেছে তো সেই ফিল্ম টিলিম নিয়ে, আর তখন মার সাথে দেখা, পাশের বাড়ি তো, তো মা তো এখন বলতেও পারতেছে না কাউকে, মানে আমার মেয়ে বাড়িতে নেই, সেই না। তারপরে গলন্দ তো দাদা নায়িকার মানুষের তো একটা লজ্জা শরমের ব্যাপার ছিল না, যে কি হলো, কি হয়েছে, মানে ইয়াং মেয়ে কোথায় গেছে না গেছে। তো যাই হোক, তারপরে এবার ভাবছি পুলিশে বলবে, আর বলছে লজ্জা সব দেখি। পরে ওই চাচার সাথে যখন দেখা হয়েছে তখন বলে মা, তোমার মেয়ে তো ঢাকা আলীজানদের বাড়িতে, আমি মামার সাথে তুই গেছে, তো বলেন কি, তো বলেই নাই, ওকে না বলছে তো। ফেরিঘাটে যখন দেখা হয়েছে বলেন তো, বললো তো মানে নাকি তুমি নাকি বলছো। সে আমার মাকে বলতেন, আমার মায়ের মা আর কি বলতো ভাই ভাই সম্বন্ধে সম্পর্ক। তারপরে আমার মা সেই মানে চলে এসছে, আমার মা, আমার মামা এই আপনার আলী ভাইদের বাড়িতে আসছে। আমার মার কথা শুনে আমি একদম ওদের, ঢাকায় হলে অনেক বড় লোক ছিল, অনেক বড় বাড়ি ছিল ওনাদের, ওনার 4-5 জন ভাই ছিল, তো সবাই বিবাহিত। আমি এই ভাবির ঘরে ঢুকছি, এই ভাবির ঘরে ঢুকছে, আর ওর মা পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে যে তুই কেন না বলে আসলি, কিসের জন্য, একদম চিৎকার, মানে কান্নাকাটিও করছে যে আজকে 2 দিন থেকে খাওয়া নাই নাওয়া নাই, যে কি অবস্থা নেই। পরে আলী ভাইয়ের মা, আলী ভাইয়ের ভাইয়ের বউরা মাকে সান্ত্বনা দিচ্ছে যে ঠিক আছে, ও তো আমাদের বাড়িতে আসছে, ইনশাল্লাহ মানে কোনো অসুবিধা নেই, চিন্তা করবো না। পরে মা 2 দিন থাকলো, থাকার পরে আমাকে নিয়ে আসবে এখন। তা আমি তো মনে করো যে প্রশ্নই ওঠে না আমি আসবো। তো যাই হোক, মানে আমার যে চলার, আমার আসার পথটা এভাবেই আমার আসা চলচ্চিত্রে। তারপরে কিভাবে চলচ্চিত্রটা করলাম সেটা আপনার আলী ভাইয়ের বাসায় বাড়িতে ড্রয়িং রুমের মধ্যে বৈঠকখানা তো বলতো, বৈঠকখানা ওইখানে আগেকার যুগে আপনার ওই যে বললাম না যে বাৎসরিক যে নাটক হতো, তা আমি এসে দেখি যে রিহার্সেল হচ্ছে, হ্যাঁ রিহার্সেল হচ্ছে, তাই আমি বসে বসে মাঝে মাঝে দেখতাম। দেখার পরে যখন আপনার নাটকটা আপনার হবে, মঞ্চস্থ হবে, তখন 1-2 দিন আগেই হিরোইনের অসুস্থ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। এখন মানে ওরা এটা কিন্তু কোনো টিকিট সিস্টেম না আর কি, এটা মানে বাৎসরিক ভাবে তারা করে থাকে আর কি, যারা করে থাকে, আর তাদের বন্ধু বান্ধব যারা আছে পরিচিত মানুষজনেরা আসে দেখে। এখনো ওই হলটা আছে, শায়েস্তা খান হল, লালবাগে। তো বলতেই হয় যে আমার চলচ্চিত্রে আসার, মানে চলচ্চিত্র করবো আগে, সেখানে কিন্তু আগে না করে আমি কিন্তু যেটা বলি সেটা হলো আপনার, বলেন ম্যাডাম, ওই যে সেই হিরোইনের অসুস্থ হয়ে গেছে, হ্যাঁ, হওয়াতে আপনার আলী ভাই বলে যে তুই রিহার্সেল কর। আমি না আমি তো জানি না, আর আমি এর আগে কখনোই কিন্তু কোনো নাটকে আমি করিনি, কোনো স্টেজে কোনো কাজ করিনি। তো বলে না তুই কর। আমি বললাম আলী ভাই, আমি তো মাঝে মাঝে এসে বসে দেখছি যে আপনারা কীভাবে রিহার্সেল করেন, কিন্তু আমি তো কখনো এটা স্ক্রিপ্টই জানি না, কি মানে পড়িনি। তখন পর হয়ে যাবে সেই আলী ভাই 2 দিনের মধ্যে আপনার স্ক্রিপ্ট পড়ে রিহার্সেল করে তারপরে কিন্তু এই নাটকটা কিন্তু আমিই করেছি প্রথম। কিন্তু আমার বলবো যে চলচ্চিত্রের মুভি ক্যামেরার সামনে আসার আগেই কিন্তু আমি আপনার স্টেজে নাটক করেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ,
আরেকটু কথা আমি বলিনি, তখনকার অনুভূতি প্রথম দিন যেদিন আপনি ওই মঞ্চে উঠলেন বা কেমন নার্ভাস ফিল ছিল? না, অনেক কি বলে, আমি তো নার্ভাস, মানে এটা কি বলবো যে আমার হাত পা কাঁপছিল যখন মেকআপ দিল। মানে এটা মানে শহর, মানে মধ্যবিত্ত ঘরের মেয়ে ছিল আর কি, যে রোলটা ছিল। সেলার কামিজে বোধহয় পড়েছিলাম যে প্রথম যে সিকোয়েন্সটা হবে আমি স্টেজে উঠবো। আর আলী ভাই ছিল ওটার হিরো, তারপর আরেকটা হিরো, আরও মানে অনেক আর্টিস্ট ছিল আর কি। আরেকটা, দুইটা হিরো, একটা হিরো আর কি, দুজনে মানে মেয়েটাকে ভালোবাসে, মানে গল্পটা এটাকে নিয়ে গল্প। তো আমি তো মানে আমি শুধু কি বলবো যে এখন করতে হবে তাই। কিন্তু আল্লাহর কি রহমত জানো, স্টেজে ওঠার আগে আমি তো কেঁপে টেপে একদম মনে হচ্ছে আমি বোধহয় ডায়লগস বলতে পারবো না। আর তখন তো কিন্তু প্রম্পটিং সিস্টেম ছিল, পিছন থেকে প্রম্পট করতে হয়। হ্যাঁ, তো পরে